আমাদের মেট্রো রেলের যে একটা লাইন চালু হয়েছে সেই একটা লাইন দিয়ে এখন প্রতিদিন গড়ে 4,20,000 মানুষ চলাচল করছে এবং অল্প কিছুদিনের মধ্যে এই সংখ্যাটা 5 লাখে দাঁড়িয়ে যাবে। কারণ ট্রেনের সময় কমিয়ে আনা হচ্ছে, 4.25 মিনিট পরপর যখন ট্রেন চালু হবে তখন এই সংখ্যা 5 লাখ ছাড়িয়ে যাবে। একটা লাইন দিয়ে এই পরিমাণ মানুষকে সার্ভিস দিচ্ছে এই গণপরিবহন, সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আরও নতুন যে দুটি লাইন নির্মাণ হচ্ছে, এমআরটি লাইন 1 উত্তরা থেকে কমলাপুর এবং পূর্বাচল পর্যন্ত, আর এমআরটি লাইন 5 যেটি হেমায়েতপুর থেকে গুলশান হয়ে সেটি যাবে হচ্ছে ভাটারা পর্যন্ত। সেই যে লাইনটি, সেই দুটি লাইনের নির্মাণ ব্যয় এখন প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং এই যে নির্মাণ ব্যয় দ্বিগুণ হয়ে যাচ্ছে এজন্য সরকার এখন জাপানের কাছ থেকে সরে গিয়ে অন্য কোনো কোম্পানি দিয়ে কাজটি করাতে চায়। জাপানের যে ঠিকাদারি প্রতিষ্ঠান বা যাদের সাথে জাইকার সাথে যে কাজ হচ্ছিল সেখানে প্রথমে যেই ব্যয়, সেই ব্যয় ছিল দুটি মিলিয়ে প্রায় 94-95 হাজার কোটি টাকা। প্রথম যে লাইন এমআরটি লাইন 1 সেটির ব্যয় ছিল 51,000 কোটি টাকা, সেটি এখন প্রায় 94,000 কোটি টাকা একটি হয়ে যাচ্ছে। আর আরেকটিরও ব্যয় ছিল 42,000 কোটি টাকা, সেটিও প্রায় এরকম দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এর ফলে এই লাইনগুলোর কাজ এখন জাপানকে দিয়ে না করিয়ে অন্য কাউকে দিয়ে বা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করার চিন্তা করছে সরকার। সরকার বলছে যে এর মাধ্যমে অর্থ সাশ্রয় হবে। অনেক সমালোচক বলতে চান যে জাইকার সাথে আগে যে কাজগুলো হয়েছে সেগুলোর নির্মাণ ব্যয় অনেক বেশি হয়েছে, সেগুলোতে খরচ বেশি হয়েছে, সরকার সেটি নেগোশিয়েট ঠিকমতো করে নাই। প্রশ্ন হচ্ছে যে এই এখন যেই নির্মাণ ব্যয়, যেই প্যাকেজে যেই দুটি প্রকল্প কাজ চলমান রয়েছে সেগুলোতেও কিন্তু বেশ কিছুদিন থেকেই ঠিকাদার নিয়োগের জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু ঠিকাদার সেভাবে পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্নটা কি জাপানের সাথে বাংলাদেশের নেগোসিয়েশনের, নাকি প্রশ্নটা হচ্ছে আসলে প্রকল্পিত ব্যয়টাই বেশি ধরা হয়েছিল, সেইটা একটা বড় প্রশ্ন। মাত্র 2019 সালে যেই নির্মাণ ব্যয়টি ধরা হয়েছিল 52,000 বা 51,000 বা 52,000 কোটি টাকা, সেটি এখন কিভাবে 94,000 কোটি টাকা হয়ে যায়, এটি কিন্তু একটা বড় প্রশ্ন। এটি কি শুধুই প্রাক্কলিত ব্যয়ের হিসাব নিকাশের ঝামেলা, নাকি এই যে সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের পর যারা বাস্তবায়নকারী সংস্থা তাদের সাথে নেগোসিয়েশনের সমস্যা, সেটি কিন্তু একটা বোঝার বিষয়। প্রবলেমটা কোথায় সেটি বোঝা যাচ্ছে না, তবে কোনোভাবেই এই ব্যয়টা এত তাড়াতাড়ি দ্বিগুণ হয়ে যাওয়ার কথা নয়। কারণ এই কাজের আমি যতটুকু জানি, এই রিপোর্টগুলো কাভার করার ক্ষেত্রে আগে যে মেট্রো রেলের রিপোর্টগুলো শুরু থেকে শেষ পর্যন্ত কাভার করেছি, তাতে যতটুকু আমার জানাশোনা, তাতে এগুলো ডলারের দামের ওঠানামার সাথে মিল রেখেই কিন্তু এই কাজের যে চুক্তি, সেই চুক্তি হয়ে থাকে। ফলে এটি হঠাৎ করে এই পরিমাণে নির্মাণ ব্যয় বেড়ে যাবে এটি আমার কাছে মনে হয় না। এখানে কোথাও একটা হয়তো কিন্তু থাকতে পারে, হয়তো নেগোসিয়েশন বা জাইকার সাথে সরকারের কোনো দূরত্ব হয়েছে কিনা আমরা জানি না। কেন এই পরিমাণে বেশি এখন এই প্রতিষ্ঠানগুলো জাপান এত চাচ্ছে? জাপান বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং সহযোগী। দেখেন, প্রথম যেই মেট্রো রেল, সেই মেট্রো রেলের প্রথম প্যাকেজ যেটি ডিপো উন্নয়ন, সেখানেও কিন্তু প্রায় 40 কোটি টাকা, আমার যদি ভুল না হয়, সেখানে বেঁচে গিয়েছিল, দিয়ে দিয়েছে। যেই একটা সেতু নির্মাণের ক্ষেত্রেও এরকম অনেক টাকা বেঁচে গিয়েছিল, সেগুলো কিন্তু জাপান আবার সরকারের ফান্ডে ফেরত দিয়েছে। ফলে জাইকার কাজ নিয়ে কিন্তু যে প্রশ্ন তোলা, সেটি থাকতে পারে নানা রকমের হিসাব নিকাশ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিশ্বের যেখানেই কাজ করে তাদের কাজের মধ্যে এক ধরনের স্বচ্ছতা থাকে, এটি সবাই স্বীকার করেন। তাদের সমালোচকরাও স্বীকার করেন জাপানের সাথে কাজের ক্ষেত্রে। এখন এটি হঠাৎ করে কেন এত দ্বিগুণ হয়ে যাচ্ছে, সেই প্রশ্নটা অনেক বিশেষজ্ঞই রাখছেন। আমাদেরও প্রশ্ন যে জাপান বাংলাদেশের এত বড় উন্নয়ন সহযোগী বন্ধু, হঠাৎ করে কোনো তারা এই ধরনের আচরণ করছে, বা এই প্রকল্পের ব্যয় কেন হঠাৎ করে তারা এত বেশি বাড়িয়ে দিচ্ছে। এখন সরকারকে বিকল্প চিন্তা করতে হচ্ছে। এই যেখানে জাপান এরই মধ্যে ডিপো উন্নয়নের কাজ কিন্তু করছে, 1 নম্বর লাইনের এমআরটি লাইন 1-এর ডিপো উন্নয়নের কাজ করছে, সেইখানে এই নির্মাণ ব্যয়টা কেন এত বেড়ে যাবে, সেই প্রশ্নটি কিন্তু সাধারণ মানুষের মনেও উদয় হয়েছে। যারা বিশেষজ্ঞ তাদের মনেও কিন্তু এই প্রশ্নটি দেখা দিয়েছে।